সর্বনিম্ন 5টা চ্যাপ্টার কমপ্লিট করার কথা। অলরেডি আমি 3টা কাজ ডান করে ফেলেছি, আর মাত্র 2টা বাকি। এখন একটা করতেছি হচ্ছে বাংলা সন্ধি করব, অ্যান্ড বাংলা সন্ধি ক্লাসটা করবো। আমি ক্লাসগুলোকে এই 5টা চ্যাপ্টারের মধ্যে রাখছি, যে একটা ক্লাস করাবো না, একটা চ্যাপ্টার মোটামুটি একটা রিভিশন হয়ে যাওয়া বা একটু পড়া হয়ে যাওয়া আর কি। সো ওইটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ 1 ঘন্টা ক্লাস করতে 2 ঘন্টা চলে যায়। বিষয়টা মাঝে মাঝে থেমে ব্রেক নেওয়া ইত্যাদি করতে করতে যাই হোক, এটা ক্লাসের অংশ। এরপরে এই ক্লাসটা করার পরে আমরা কী করব, বিজিএসে যাবো। বিজিএস বলতে বাংলাদেশ অ্যাফেয়ার্সের রিটেন পার্টে যাবো। সেই রিটেন পার্টের একটা চ্যাপ্টার তো কখনোই কমপ্লিট করা সম্ভব না, বাট মিনিমাম যাতে 5 পৃষ্ঠা আর কি আমরা পড়ে শেষ করব। তাহলে অন্তত পক্ষে একটা দিনের সর্বনিম্ন যে টার্গেট, সেই সর্বনিম্ন টার্গেটটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে পূরণ করতে পারবো। অলরেডি ওয়েদারটা খুবই ভালো, বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো। মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হতেও পারে, বাট ওকে। সো আমরা তাহলে শুরু করি। এই ক্লাস ইউটিউবের ক্লাস, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি না, কিনা বা কপিরাইট চলে আসে। ক্লাসটা করি, এরপরে টুকটাক একটু আলোচনা করলাম ক্লাস সম্পর্কে, কী কী শিখলাম, অ্যান্ড দেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে রিটেন পার্টের যেগুলো পড়বো, এগুলো আপনাদের সাথে নিয়েই পড়বো ইনশাআল্লাহ। ওকে, সো শুরু করা যাক। অবশেষে ডে 3-তে এসে আমি আমার টার্গেট পূরণ করতে চলেছি। 5টা চ্যাপ্টার পড়ার কথা, সেই 5টা চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টার এখন শুরু করবো ইনশাআল্লাহ। খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এটা চ্যাপ্টার শেষ করতে পারবো না, বাট মোটামুটি যতটা সম্ভব আমি শেষ করব। বাংলাদেশ অ্যাফেয়ার্সের রিটেনের টপিক পড়বো। আমার অনেকখানি টপিক পড়া আছে, তো আমি সেগুলো এখন পড়বো না, বাট এরপর থেকে শুরু করব। খুব গুরুত্বপূর্ণ আকারে প্রশ্নগুলো দেওয়া আছে, জাস্ট এই প্রশ্ন আকারে উত্তরগুলো জাস্ট পড়ব। ওকে, তাহলে শুরু করা যাক। ফিনিশিং টাচ। যদিও ইচ্ছা ছিল যে 5টা চ্যাপ্টার নর্মাল যে রেগুলার করতে হবে, অ্যান্ড দেন এরপরে বাড়তি অনেক কিছু করার পরিকল্পনা ছিল, বাট সেগুলো হয়তো হবে না। কিন্তু অবশেষে 3য় দিনে এসে আমি যে আমার টার্গেট, সর্বনিম্ন যে টার্গেট, সেই সর্বনিম্ন টার্গেট যে পূরণ করতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন 9টা বাজে, সো 10টা সাড়ে 10টার মধ্যে কমপ্লিট করে এরপর টার্গেট আছে যে কিছু এক্সট্রা, যেটা আমি রেগুলার করতে চাচ্ছি, নিউজ পেপার অ্যান্ড ম্যাথ প্র্যাকটিস। ইনশাল্লাহ এটা করব। সাথেই থাকুন। চলুন আগে আমরা চ্যাপ্টারটা শেষ করি। ভাষান্তরের পরিচয় দিন, এই প্রশ্নটা মোটামুটি পড়েছিলাম। এগুলো যদি আবার রিভিশন করা উচিত, বাট পুরনো পড়াগুলো পড়তে ইচ্ছা করে না। তবে এটা কিন্তু খুবই জরুরি যে পুরনো পড়াগুলোকে বারবার রিভিশন করা। যাই হোক, আপাতত নতুনটা দিয়ে শুরু করতেছি। এখানে যে প্রশ্নগুলো পড়বো সেগুলো একটু আলোচনা করে নিই। বিগ বি কী? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আসিয়ানে যুক্ত হওয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো কী কী? ইন্দো প্যাসিফিক রাজনীতিতে বঙ্গোপসাগরের গুরুত্ব। এরপর কিছু টিকা পড়বো আমরা। মেরিন প্রোটেক্টেড এরিয়া, স্ট্রিট ম্যাপ কি, ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র কি, নোম্যান্স ল্যান্ড কি, প্রবাল দ্বীপ কি, বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত, বাংলাদেশের বিভিন্ন দ্বীপ সম্পর্কে লিখুন, বেঙ্গল ফ্যান কি, সোয়াচ অফ নো গ্রাউন্ড। তাহলে আমাদের অধ্যায় 1টা একদম কমপ্লিট হয়ে যাবে। অধ্যায় 2 থেকে এরপর শুরু করব। এর আগে প্রায় 27টা পেজ কিন্তু আমার অলরেডি পড়া আছে আগের। সো ডে 3-তে এসে আমার আর 4 থেকে 5টা পেজ বাকি। এই 5টা পেজ যদি পড়ি তাহলে অধ্যায় 1 কমপ্লিট হয়ে যাবে। এরপর অধ্যায় 2 শুরু করব পরবর্তী ক্লাসে। এটা একটু অল্প অল্প করে শেষ করতে হবে, কারণ এখানে একদম অধ্যায় ভিত্তিক দেওয়া চ্যাপ্টার, মানে এটাকে আর টপিক ভাগে ভাগ করে নেই। অনেকগুলো প্রশ্ন করে দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারে। যাই হোক, আমরা তাহলে শুরু করি যে বিগ বি জিনিসটা কি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগ বি হলো বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, আইতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আর বিতে বেল্ট ইনিশিয়েটিভ এর সংক্ষিপ্ত রূপ। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ইনিশিয়েটিভ। এই বিষয়টা কিন্তু এমসিকিউ তো হয়তো গুরুত্বপূর্ণ, যে বিগ বি এটার পুনরূপ লিখুন, পুনরূপ কোনটি, এরকম প্রশ্ন আসতে পারে। তাই এটা খুবই মনে রাখতে হবে যে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট ইনিশিয়েটিভ।
এর সংক্ষিপ্ত রূপ। এটি জাপান সরকারের প্রস্তাবিত একটি সমন্বিত উন্নয়ন উদ্যোগ। এটা কিন্তু চায়নার না, এটা কার? এটা হচ্ছে জাপান সরকারের। ওকে, খেয়াল রাখতে হবে, এটা কার? এটা হচ্ছে জাপান সরকারের। এটা হচ্ছে জাপান সরকারের প্রস্তাবিত একটি সমন্বিত উন্নয়ন উদ্যোগ, যার লক্ষ্য হলো বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ওকে, জাপান কিন্তু আমাদের মানে কি বলা হয়, খুব ভালো বন্ধু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই হচ্ছে তারা আমাদের খুব ভালো বন্ধু হয়ে ওঠে, এবং বিভিন্ন সময় সবচেয়ে বেশি ঋণ কিন্তু আমরা জাপান আমাদেরকে দিয়ে থাকে। আমরা হয়তো বিষয়টা জানি না, শুধু আমরা চায়না বা ইত্যাদি ইত্যাদি নাম শুনি, বাট জাপান কিন্তু বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয়, সাহায্য সহযোগী সবচেয়ে বেশি করে, এবং তাদের সম্পর্কে তো আমরা ভালো করেই জানি, বিশ্বের 1 নাম্বার হচ্ছে পাসপোর্টধারী দেশ জাপান। এই প্রকল্পটি মূলত শিল্প, পরিবহন ও জ্বালানি এই 3টি খাতকে কেন্দ্র করে গঠিত একটি সামগ্রিক উন্নয়ন কৌশল। এই প্রকল্পটি মূলত শিল্প, পরিবহন, জ্বালানি এই 3টি খাতকে কেন্দ্র করে। কোন কোন খাত? শিল্প, পরিবহন ও জ্বালানি এই 3টি খাতকে কেন্দ্র করে গঠিত একটি সামগ্রিক উন্নয়ন কৌশল। বিগ বি ধারণাটি প্রথম ঘোষণা করেন জাইকার প্রেসিডেন্ট আকিহিকো জাইকা। এটা আমরা জানি জাইকা, এটা প্রেসিডেন্ট আকিহিকো, জাইকার প্রেসিডেন্ট আকিহিকো হচ্ছে এটার ধারণা দেন। তানাকা 2014 সালে ঢাকা সফরের সময় তিনি বলেন, দ্য বিগ বি কনসেপ্ট স্ট্যান্ডস অন 3 pillars: ইন্ডাস্ট্রি, এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্টেশন। ওকে, সো এটা বলাই যায় ইন্ডাস্ট্রি, শিল্প, এনার্জি, শক্তি, অ্যান্ড ট্রান্সপোর্টেশন, পরিবহন, অর্থাৎ এনার্জি, জ্বালানি, এই 3টা বিষয় হচ্ছে নিয়ে এই বিগ বিটা এই কোর্সে কে বলেছিল? তানাকা, আকিহো তানাকা, জাইকা প্রেসিডেন্ট। ওকে, জাইকা প্রেসিডেন্ট আকিহো তানাকা। বিগ বি প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের অবস্থানগত সুবিধা, মানব সম্পদ ও শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটিকে আঞ্চলিক উৎপাদন ও বাণিজ্যের বিন্দুতে পরিণত করা। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ সেতু। এই উদ্যোগের মাধ্যমে কি বাংলাদেশ হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ সেতু, বিগ বি। ওকে, ব্রিজ অফ এশিয়া। বিগ বি এর 3টি স্তম্ভ কি কি? শিল্প, পরিবহন আর হচ্ছে জ্বালানি, সেটা আমরা আগেই পড়লাম, এখন এটা একটু বিস্তারিত জানবো এই 3টা কি কি। ওকে, সো চলেন। শিল্প, বিগ বি এর প্রথম স্তম্ভ হলো শিল্পায়ন। জাপান সরকারের সহায়তায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর এই পরিকল্পনার মূল প্রকল্প। মাতারবাড়ি যে গভীর সমুদ্রবন্দর, এটারই হচ্ছে একটি এই পরিকল্পনার মূল প্রকল্প কিন্তু এটি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর। এটি নির্মিত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শিল্প বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, এবং চীন, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও জাপানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপিত হবে। এই অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইইজেড ও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরিবহন, শিল্প ও বাণিজ্যের প্রবৃদ্ধির জন্য প্রয়োজন দ্রুত ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পরিবহন, শিল্প ও বাণিজ্যের প্রবৃদ্ধির জন্য প্রয়োজন দ্রুত নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এই খাতকে শক্তিশালী করতে সরকার জাপানের সহায়তা একটি আধুনিক পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলেছে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী পর্যন্ত করিডোর উন্নয়নের কাজ চলছে এর আওতায়। দ্বিতীয়, মেঘনা সেতু নির্মাণ, ডুয়েল গেজ রেললাইন স্থাপন, এর হচ্ছে উন্নয়ন কাজ কী চলতেছে? ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী হচ্ছে এই চলতেছে। দ্বিতীয়, মেঘনা সেতু নির্মাণ, ডুয়েল গেজ রেললাইন স্থাপন, মহাসড়ক সম্প্রসারণ, কন্টেইনার পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ করা হচ্ছে। এসব অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কক্সবাজার ও মাতারবাড়ি আঞ্চলিক ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলা হবে। ওকে, জ্বালানি, শিল্প ও পরিবহন ব্যবস্থাকে টেকসই রাখতে জ্বালানির প্রাচুর্য অপরিহার্য। তাই বিগ বি উদ্যোগের 3য় স্তম্ভ হিসেবে জ্বালানির নিরাপত্তা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কক্সবাজার জেলার মাতারবাড়ি এলাকায় 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। শিল্প ও পরিবহন ব্যবস্থাকে টেকসই রাখতে জ্বালানির যে প্রাচুর্য অপরিহার্য, তাই বিগ বি উদ্যোগের 3য় স্তম্ভ। এটা বিগ বির 3য় স্তম্ভ হচ্ছে জ্বালানি নিরাপত্তা নির্ধারণ করা। এই লক্ষ্যে কক্সবাজার জেলায় মাতারবাড়ি এলাকায় কী করা হয়েছে? 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, টোটাল 2400 মেগাওয়াট। প্রকল্পটির মোট ব্যয় হয়েছে 36,000 কোটি টাকা, যার মধ্যে প্রায় 29,000 কোটি টাকা অর্থায়ন করেছে জাপান সরকার। 29,000 কোটি, অর্থাৎ বেশিরভাগই দিয়েছে জাপান সরকার। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের দক্ষিণাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে সরবরাহ করা হবে, ফলে শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বিগ বি এর সম্ভাব্য সুফলগুলো কী কী? অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন,
অর্থাৎ উন্নত শিল্প পরিবহন অবকাঠামো গড়ে উঠলে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে। যদি উন্নত শিল্প পরিবহন অবকাঠামো থাকে, উন্নত শিল্প আর পরিবহন অবকাঠামো থাকে, তাহলে কি হবে? অবশ্যই হচ্ছে বৈদেশিক বিনিয়োগটা বাড়বে। এরপর রপ্তানি সম্প্রসারণ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়বে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যিক সংযোগ সহজ হবে, ফলে বাংলাদেশের আঞ্চলিক সংযোগের কেন্দ্রস্থল হয়ে উঠবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যিক সংযোগ হবে, যেটা হচ্ছে আঞ্চলিক সংযোগের কেন্দ্রস্থলে পরিণত হবে। ওকে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণের সঙ্গে সম্পূর্ণতা আসবে। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে অবস্থান, জাপানের প্রযুক্তি ও বিনিয়োগের সহায়তায় বাংলাদেশ হবে বে অফ বেঙ্গল গেটওয়ে, অর্থাৎ বঙ্গোপসাগর কেন্দ্রিক শিল্প ও বাণিজ্যের প্রবেশদ্বার। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে অবস্থান। ওকে, এটা তার মানে আমরা কয়েকটা বিষয়ের সুফল সম্পর্কে জানবো। অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, বাণিজ্য সম্প্রসারণ হবে, আঞ্চলিক সংযোগটা বৃদ্ধি পাবে, আর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে এর অবস্থান হবে। এছাড়াও আপনি চাইলে এখানে এটা দ্বারা আরও ভালো ভালো বিষয়গুলো আচ্ছা আপনি করতে পারবেন। সো এছাড়া আপনি আর কিছু লিখতে পারেন যে হচ্ছে মানব সম্পদের উন্নয়নটা হবে, সাধারণ জনগণ চাকরি পাবে, তারা হচ্ছে কি বলা হয়, এইসব উন্নত শিল্প বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা এত এত বেশি পরিমাণে বিনিয়োগ যদি হয়, এইসব জায়গায় যারা চাকরি করবে তারা অভিজ্ঞতা সম্পন্ন অর্জন করবে, অর্থাৎ বিভিন্ন কাজে অভিজ্ঞ হয়ে উঠবে। এরা এই অভিজ্ঞতা দ্বারা তারা বিদেশেই করতে মানে বিদেশে হচ্ছে কর্ম করে খেতে পারবে। যেমন চট্টগ্রাম বন্দর, এই বন্দর যদি হচ্ছে বিদেশের কাছে যেত এবং উল্লেখ থাকতো যে এখানে বেশিরভাগ অর্থাৎ প্রায় 60-70% বাংলাদেশিরা জব করতেই হবে, তাদেরকে কাজে রাখতে হবে, তারা সেখানে হচ্ছে উন্নতভাবে হচ্ছে প্রশিক্ষণ নিতে পারতো যে কীভাবে একটি টার্মিনাল, একটি বন্দরকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে কাজ করতে হয়। বাংলাদেশে তো মানব সম্পদের অভাব, মানে মানবের অভাব নেই, একে সম্পদে তখন রূপান্তরিত হতো। তো এই বিষয়গুলো হচ্ছে হয়ে উঠবে। তার ফলে তারা কী করতে পারতো, বাইরের কান্ট্রিতে হচ্ছে জব করতে সহজ হইতো। আবার হচ্ছে উল্লেখ থাকতো যে প্রশিক্ষণ বন্দরে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো। স্টুডেন্টগুলোকে হচ্ছে যারা করতে চায় আর কি, এদের ভাবে আলাদা একটা ভার্সিটি বা হচ্ছে কলেজের মতো কিছু করে তাদেরকে সেখানে প্রশিক্ষণ মানে বলতো যারা প্রশিক্ষণ নিতে চায় নিবে, এরপর তাদেরকে বিদেশে হচ্ছেই করতো, কাজের জন্য পাঠাইতো, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হইতো। বাট সেই বিষয়টা আর কি ওইভাবে করা হয়নি। যাই হোক, বাংলাদেশে এরকম হচ্ছে বিনিয়োগগুলো হলে আর হচ্ছে যদি এগুলোকে যথোপযুক্তভাবে কাজে লাগানো যায় তাহলে, এবং এইসব সেক্টরগুলোকে বাংলাদেশের মানুষগুলোকে যদি রাখা যায়, তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন করা যায়, তাহলে বাইরের কান্ট্রিতে প্রচুর হচ্ছে তারা মূল্য পাবে। সেই বিষয়গুলোকে হচ্ছে গুরুত্ব দেওয়া যেতে পারে। যাই হোক, আমরা শেষ করি উপসংহার। বিগ ভিউ প্রকল্প বাংলাদেশের উন্নয়ন যাত্রা একটি যুগান্তকারী উদ্যোগ। এটি শুধু একটি অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নয়, বরং বাংলাদেশের ভিশন 2041 অর্জনের জন্য একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপরেখা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ এশিয়ার নতুন শিল্প, জ্বালানি ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। যাই হোক, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আসিয়ানে যুক্ত হওয়ার যে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই সম্পর্কে তুমি কী জানো বা কীভাবে কী করলে ভালো হবে সেই বিষয়টা জানো, যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে যে আসিয়ানে যুক্ত হওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনা কতটা, আর এর চ্যালেঞ্জগুলো কী কী, এই সম্পর্কে যদি প্রশ্ন আসে এর উত্তরটা কীভাবে লিখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখন দেখব। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 10 দেশের একটি আঞ্চলিক জোট। আসিয়ান কি দক্ষিণ পূর্ব এশিয়ার 10টা দেশ নিয়ে হচ্ছে একটি আঞ্চলিক জোট, যার লক্ষ্য অর্থনৈতিক একত্রীকরণ, নিরাপত্তা সহযোগিতা, রাজনৈতিক স্থিতিশীলতা। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ বিন্দুতে, তাই বাণিজ্য, লজিস্টিক, নিরাপত্তা ও কূটনীতির বাস্তবতায় আসিয়ানের সঙ্গে গভীর একীভবন বাংলাদেশের জন্য স্বাভাবিক কৌশলগত পরবর্তী ধাপ। যুক্ত হলে বাংলাদেশের সম্ভাব্য লাভ আর যুক্ত হওয়ার বাস্তব পথনকশা, সেই বিষয়ে হচ্ছে আমরা এই উত্তরে জানবো বা উত্তরে দিব। বাজারে প্রবেশ ও বিনিয়োগ, আসিয়ান মুক্ত বাণিজ্য ব্যবস্থার ছাতার নিচে বাংলাদেশ তৈরি পোশাক, চামড়া পণ্য, ঔষধ, এগ্রো প্রসেসিং, আইটিএস এর জন্য বড় বাজার খুলবে। সরবরাহ শৃঙ্খলায় সাপ্লাই চেইন ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ার ট্রায়াঙ্গেলের সঙ্গে কানেক্ট হলে এফডিআই টানার ক্ষমতা বাড়বে। আঞ্চলিক কানেক্টিভিটি ও লজিস্টিক্স, বঙ্গোপসাগর কেন্দ্রিক বন্দর করিডোর, মহেশখালী, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম, কক্সবাজার রেল ও সড়ক, এসব প্রকল্প আসিয়ান উৎপাদন নেটওয়ার্কে দ্রুত মালামাল চলাচলের সুবিধা দেবে। কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাসবাদ, জলদস্যুতা, মানব পাচার দমনে আসিয়ান ফোরামগুলো যৌথ টহল, তথ্য শেয়ারিং বাড়ানো যায়। মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান প্ল্যাটফর্ম ব্যবহার করে বাস্তবসম্মত রেপাট্রিয়েশন ও মানবিক সহায়তার চাপ বাড়ানো সম্ভব। ব্লু ইকোনমি ও সামুদ্রিক সম্পদ,
মৎস্য, সামুদ্রিক শৈবাল, অফশোর এনার্জি, মেরিন, বায়োটেক এসব ক্ষেত্রে আসিয়ান মান প্রযুক্তি বাজারে প্রবেশের যৌথ গবেষণা ও বিনিয়োগের দরজা খুলবে। কারণ বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ভালো মানের যেগুলো হচ্ছে এই মৎস্য আহরণ, মৎস্য সম্পদ যে আহরণ, সেই আহরণের জন্য যে পরিমাণ প্রযুক্তি দরকার, যে পরিমাণ প্রশিক্ষণ দরকার, এগুলো নাই। এখনও সেই আদিকাল যুগের মতো জেলেরা একটা কাঠের নৌকা নিয়ে হচ্ছে যায়, যাওয়ার পরে হচ্ছে তারা যতটুকু পারে ওই নৌকার মাধ্যমে মাছটা সংগ্রহ করে, তাদের জীবনের ঝুঁকি থাকে। সো নানান সমস্যা, এখন পর্যন্ত আধুনিক প্রযুক্তি বাংলাদেশে নাই। কিন্তু বাংলাদেশে অপার সম্ভাবনা বা একটি সমুদ্র রয়েছে যেখানে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ রয়েছে, যা রপ্তানি এবং দেশের বাজারের চাহিদা পূরণে যথেষ্ট ভূমিকা রাখে। বাট এই ধরনের না থাকার কারণে এটা রাখে না। বাট যদি এখানে যদি আসিয়ানের সাথে যুক্ত হয়, তাহলে এই যে এই মান প্রযুক্তি বাজারে প্রবেশ, এইগুলো হচ্ছে উন্নত হবে। এইগুলো সংরক্ষণের জন্য প্রযুক্তিগুলো হচ্ছে তারা নিতে পারবে, একসাথে গবেষণা করার দরজা খুলে যাবে, বিনিয়োগের দরজাও খুলবে। ওকে, স্ট্যান্ডার্ডস প্রযুক্তি ট্রান্সফার, রুলস অফ অরিজিন, এসপিএস বা টিবিটি, ডিজিটাল ট্রেড, সাইবার সিকিউরিটি এসব মানদণ্ডে সামঞ্জস্য আনলে বাংলাদেশের শিল্পগুলোর আপগ্রেড দ্রুত হবে। স্ট্যান্ডার্ডস ও প্রযুক্তি ট্রান্সফার, রুলস অফ অরিজিন, এসপিএস বা টিবিটি, ডিজিটাল ট্রেড, সাইবার সিকিউরিটি এসব মানদণ্ডে সামঞ্জস্য আনলে বাংলাদেশ শিল্পগুলোর আপগ্রেড দ্রুত হবে। মূল চ্যালেঞ্জ কোনগুলো সামলাতে হবে সেগুলো হচ্ছে আমরা জানি: রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা, আইন নিয়মে সামঞ্জস্য, অবকাঠামো ও লজিস্টিক গ্যাপ, শিল্প ক্ষমতা ও প্রতিযোগিতা, বড় শক্তির ভারসাম্য, রোহিঙ্গা ও সীমান্ত ইস্যু। ওকে, সো এখানে হচ্ছে রাজনৈতিক ও নীতিগত যে স্থিতিশীলতা, সেগুলো কি? আসিয়ান নতুন সদস্যদের ক্ষেত্রে টেকসই স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা ও সুশাসনের প্রতি গুরুত্ব দেয়। নীতি অস্থিরতা বা প্রশাসনিক জট নতুন অঙ্গীকার পূরণে বাধা হতে পারে। রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা কি? আসিয়ান নতুন সদস্যদের ক্ষেত্রে টেকসই স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, সুশাসনের প্রতি গুরুত্ব দেয়। টেকসই স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা আর সুশাসন। টেকসই স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, অর্থাৎ যেমন আপনি হচ্ছে আমেরিকায় দেখেন, আপনি সরকার যে সরকারি পরিবর্তন হোক না কেন, তাদের নীতি কিন্তু পরিবর্তন হয় না। তারা যদি চিন্তা করে হ্যাঁ তারা ইরানের উপর যুদ্ধ করবে, সে ডোনাল্ড ট্রাম্প থাকুক আর জর্জ বুশ থাকুক, যে ইচ্ছা সে থাকুক, ওদের নীতি ওইভাবেই কাজ করে। কেউ এসে হঠাৎ করে কোনো একটা যুদ্ধ চলমান থেমে যায় না, আবার হচ্ছে কোনো একটা যুদ্ধ হঠাৎ করে ঠাস করে শুরু করে না। তাদের যে নীতি, সেই নীতি কিন্তু তারা বজায় রেখে চলে। এই যে নীতিগত যে একটা শক্তিশালী পদক্ষেপ, যে সরকার চায় সে সরকার থাকুক, বাট তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত অটল থাকে। ওকে, এটা হুটহাট চেঞ্জ হয়ে যায় না। সরকার চেঞ্জ হলো আর তাদের নীতি সব পাল্টে গেল। বাংলাদেশের মতো কান্ট্রির মতো তাদের না। ওকে, উন্নয়নশীল বিশ্বে এই আর হচ্ছে অনুন্নত দেশগুলোতে এই বিষয়টা ঘটে, বাট উন্নত দেশগুলোতে সাধারণত এগুলো ঘটে না। তো এই যে এই নীতি ধারাবাহিকতা, এটা বজায় রাখতে হচ্ছে আসিয়ানি দেশগুলো হচ্ছে বেশি গুরুত্ব দেয়, সুশাসনকে গুরুত্ব দেয়। বাংলাদেশে তো এই সুশাসন, যাই হোক, এভাবে কথা বলা ঠিক না, যেহেতু আমি হচ্ছে এখন ব্যক্তিগতভাবে কথা বলতে পারি না। নিজেকে একজন সরকারি কর্মকর্তা হিসেবে ওইভাবেই হচ্ছে প্রেজেন্ট করতে হবে। এর জন্য হচ্ছে এভাবে বলা ঠিক না, সরাসরি আক্রমণ। এটা হচ্ছে এভাবে করে বলতে হবে যে এই উন্নয়নশীল অনুন্নত দেশগুলোতে যে সুশাসনের ঘাটতি, সেই ঘাটতি হচ্ছে তারা মানে গুরুত্বের সাথে দেখে, সুশাসনের প্রতি তারা হচ্ছে বেশি গুরুত্ব দেয়। আর ওইভাবে হচ্ছে তারা এইগুলোকে নেয়। তো নীতি অস্থিরতা ও প্রশাসনিক জট নতুন অঙ্গীকার পূরণে বাধা হতে পারে। আইন নিয়মে সামঞ্জস্য, শুল্ক হার কমানো, রুলস অফ অরিজিন, মেধাস্বত্ব, প্রতিযোগিতা আইন, সরকারি ক্রয়, জিপিএ ধাঁচে নীতিমালা, শ্রম ও পরিবেশ মানদণ্ডে সামঞ্জস্য না আনলে সুবিধা পুরোটা মিলবে না। অবকাঠামো, লজিস্টিক গ্যাপ, বন্দর হ্যান্ডেলিং সময়, কন্টেনার টার্ন অ্যারাউন্ড, কোল্ড চেইন, কাস্টমস ডিজিটালাইজেশন এসব সূচকে বাংলাদেশের উন্নতি জরুরি, নইলে ভিয়েতনাম বা থাইল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় খরচ বাড়বে। অবকাঠামো, লজিস্টিক যে গ্যাপ, সেই গ্যাপগুলো হচ্ছে আমাদের পূরণ করতে হবে। যেমন বন্দর হ্যান্ডেলিং, আমাদের তো আগে প্রচুর সময় লাগতো, একটা জাহাজ যদি ঢুকতো সেই জাহাজকে প্রচুর টাইম দিতে হতো, এতে প্রচুর পরিমাণ লস হইতো। তো এই লসকে যদি হচ্ছে ঠিকভাবে ম্যানেজমেন্ট করে জট কমানো না যায়, তাহলে হচ্ছে যেসব দেশে এই ধরনের জট নাই, ওই সব দেশগুলো আগে থাকবে, তাদের সাথে টিকতে পারবে না, যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম। ওকে, বাংলাদেশে এখনও কিন্তু ওই মানে ডিজিটালাইজেশন হয় নাই। কাস্টমসের যে ডিজিটালাইজেশন, সেই ডিজিটালাইজেশন না হওয়ার কারণেও হচ্ছে এই টাইম বেশি লাগে বন্দরগুলোতে। যাই হোক, অবকাঠামো, শিল্প ক্ষমতা ও প্রতিযোগিতা, গার্মেন্টসের বাইরেও ইলেকট্রনিক্স, অটো ও পার্টস, কেমিক্যাল, ফার্মা এসব মাঝারি ভারী শিল্পে স্কেলে উঠতে না পারলে আসিয়ান বাজারে শেয়ার ধরা কঠিন হবে। শিল্প ক্ষমতা, প্রতিযোগিতা, গার্মেন্টসের বাইরেও
আমরা তো শুধু গার্মেন্টসের উপর নির্ভরশীল, এই গার্মেন্টসের উপর নির্ভরশীল থাকা যাবে না। কি করতে হবে এর জন্য? আমাদের ইলেকট্রনিক্স যে পণ্যগুলো, সেক্ষেত্রে চায়নার মতো ইলেকট্রনিক্স পণ্যগুলোতে হচ্ছে আমাদের নজর দিতে হবে, সেগুলো উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এছাড়াও অটো পার্টস, এরপরে কেমিক্যাল, ফার্মা, এসব মাঝারি ভারী শিল্পে স্কেলে উঠতে না পারলে আসিয়ান বাজারে শেয়ার ধরা কঠিন হয়ে যাবে। বড় শক্তির ভারসাম্য, আসিয়ান কেন্দ্রিক ইন্দো প্যাসিফিক রাজনীতিতে চীন, ভারত, মার্কিন স্বার্থ জটিল, এক পরীক্ষার ঝোঁক এড়িয়ে সুষম কূটনীতি বজায় রাখা দরকার, বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা, অবকাঠামো, ফাইন্যান্সে। বড় শক্তির ভারসাম্য, আসিয়ান কেন্দ্রিক ইন্দো প্যাসিফিক রাজনীতিতে চীন, ভারত, মার্কিন স্বার্থ জটিল, এক পরীক্ষার ঝোঁক এড়িয়ে সুষম কূটনীতি বজায় রাখা দরকার। অর্থাৎ সবার সাথেই একটা সমান ভাব বজায় রাখতে হবে, কারোর সাথে শত্রুতা না, সকলের সাথেই বন্ধুত্ব। এই কূটনীতি মেনটেন করে হচ্ছে আমাদের চলতে হবে। যেমন ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া, বড় বড় যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে এগোতে হবে। রোহিঙ্গা ও সীমান্ত ইস্যু, মিয়ানমার আসিয়ান সদস্য, তাই রোহিঙ্গা প্রশ্নে ফল আনতে হলে কূটনৈতিক টোন মডারেশন ও বহুপাক্ষিক প্রস্তাব প্রত্যাবর্তন, পর্যায়ভিত্তিক ভেরিফিকেশন, লিভিং কন্ডিশনস সাজাতে হবে। যুক্ত হওয়ার বাস্তব পথনকশা, এর সাথে যে কীভাবে যুক্ত হতে পারি তার যে পথনকশা, সেই পথনকশা হচ্ছে আমরা আলোচনা করব। যে আসিয়ানের সাথে যুক্ত হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে যুক্ত হতে পারলে আমরা অনেক ধরনের প্রযুক্তিগত থেকে শুরু করে নানান ধরনের সাপোর্ট পাবো। আমাদের প্রোডাক্টগুলো এইসব দেশে হচ্ছে বিক্রি করতে পারবো, একটা মানে কম শুল্কে হচ্ছে পণ্য আমদানি, পণ্য রপ্তানি ইত্যাদি হচ্ছে নানান সুবিধা হচ্ছে ভোগ করতে পারবো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বল্পমেয়াদ 0 থেকে 18 মাস, অর্থাৎ 1.5 বছর। আসিয়ান সেক্টরাল বা ডায়ালগ পার্টনারশিপ জোরদার করা, ট্রিটি অফ অ্যামিটি অ্যান্ড কোঅপারেশনের অঙ্গীকার পুনর্নিশ্চিত করা, কাস্টম সিঙ্গেল উইন্ডো, সার্টিফিকেট অফ অরিজিন, এসপিএস বা টিবিটি এনফোর্সমেন্ট পাইলট চালু। রোহিঙ্গা রোডম্যাপ নিয়ে আসিয়ান সেক্রেটারি ও AHA সেন্টার এর সঙ্গে যৌথ কর্মপরিকল্পনা, মধ্যমেয়াদ 18 থেকে 36 মাস, প্রথম স্বল্পমেয়াদ 18 মাসে হচ্ছে এই কাজগুলো করতে হবে। কি? আসিয়ান সেক্টরাল বা ডায়ালগ পার্টনারশিপ জোরদার করা, অর্থাৎ টেক ট্রিটি অফ অ্যামিটি অ্যান্ড কোঅপারেশনে অঙ্গীকার পুনর্নিশ্চিত করা, কাস্টমস সিঙ্গেল উইন্ডো, সার্টিফিকেট অফ অরিজিন, এসপিএস বা টিবিটি এনফোর্সমেন্ট পাইলট চালু। রোহিঙ্গা রোডম্যাপ নিয়ে আসিয়ান সেক্রেটারিয়েট ও AHA সেন্টার এর সঙ্গে যৌথ পরিকল্পনা, মধ্যমেয়াদে 18 থেকে 36 মাসে যে কাজগুলো করতে হবে। আরও কমপ্লায়েন্স বাড়াতে সাপ্লাই চেইন লোকাল কন্টেন্ট নীতি, শিল্প আপগ্রেড, ইলেকট্রনিক্স, অটো পার্টস, ফার্মা, টার্গেটেড ইনসেন্টিভ, বন্দরের ট্রাস্টেড ট্রেডার, অথরাইজ ইকোনমিক অপারেটর প্রোগ্রাম, ফ্রেইট কস্ট কমাতে রেল ও ইনল্যান্ড ওয়াটারওয়ে সংযোগ, বিশ্ববিদ্যালয়, ইন্ডাস্ট্রি, আসিয়ান কনসোর্টিয়াম, মেরিন সায়েন্স, অ্যাগ্রোবায়ো, ক্লাইমেট টেক ইত্যাদিতে হচ্ছে গুরুত্ব। দীর্ঘমেয়াদে 3 থেকে 5 বছরের দ্বিপাক্ষিক বা মিনিল্যাটারাল FTA, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, এর মাধ্যমে ধাপে ধাপে শুল্ক রিডাকশন, শ্রম নিরাপত্তা, পরিবেশ ও কার্বন রিপোর্টিং, আসিয়ান সমমান স্ট্যান্ডার্ড স্থাপন, কার্বন বর্ডার রিস্ক সামলাতে গ্রিন লজিস্টিক্স, সমুদ্র অর্থনীতি, যৌথ মৎস্য ম্যানেজমেন্ট, স্যাটেলাইট ভিত্তিক মনিটরিং, সার্চ অ্যান্ড রেস্কিউ ও হটলাইন মেকানিজম। বাংলাদেশের জন্য আসিয়ান সম্পৃক্ততা, অর্থনৈতিক বাজারের প্রবেশ, বিনিয়োগ, কানেক্টিভিটি, নিরাপত্তা, ব্লু ইকোনমিতে বড় সুযোগ। তবে রাজনৈতিক নীতিগত স্থিতিশীলতা, আইন সামঞ্জস্য, অবকাঠামো আপগ্রেড এবং ভূ রাজনীতির ভারসাম্য বজায় রাখার বাস্তব চ্যালেঞ্জ আছে। ধাপে ধাপে পার্টনারশিপে গভীর করে মানদণ্ডে সামঞ্জস্য এনে ও কৌশলগত কূটনীতি বজায় রেখে বাংলাদেশ আসিয়ান আর্কিটেকচারের স্বাভাবিক অংশীদার হতে পারে। ওকে, দীর্ঘমেয়াদে যেগুলো করতে হবে সেটা হচ্ছে দ্বিপাক্ষিক বা মিনিল্যাটারাল FTA, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, এর মাধ্যমে ধাপে ধাপে শুল্ক রিডাকশন, শ্রম নিরাপত্তা, পরিবেশ ও কার্বন রিপোর্টিং, আসিয়ান সমমান স্ট্যান্ডার্ড স্থাপন, কার্বন বর্ডার রিস্ক সামলাতে গ্রিন লজিস্টিক্স। ওকে, শ্রম নিরাপত্তা, পরিবেশ ও কার্বন রিপোর্টিংয়ে আসিয়ান সমমান স্ট্যান্ডার্ড হচ্ছে অর্জন করতে হবে। সমুদ্র অর্থনীতিতে যৌথ মৎস্য ম্যানেজমেন্ট, সমুদ্র অর্থনীতিতে হচ্ছে যৌথ ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মনিটরিং, সার্চ অ্যান্ড রেস্কিউ ও হটলাইন মেকানিজম হচ্ছে এগুলোতে গুরুত্ব দিতে হবে। তাহলে হচ্ছে আসিয়ানের অংশীদার হওয়ার একটা সম্ভাবনা বা হচ্ছে সুযোগ রয়েছে। ওকে, তাহলে অলরেডি আমাদের হচ্ছে 2টা প্রশ্ন, বিগ বি কি আর ভূরাজনীতি প্রেক্ষাপটে বাংলাদেশে আসিয়ানে যুক্ত হওয়ার যে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই বিষয়টা আমরা জানলাম। এবার জানবো আমরা ইন্দো প্যাসিফিক রাজনীতিতে বঙ্গোপসাগরের যে গুরুত্ব। ভাই, এই প্রশ্নটার যে গুরুত্ব, সেই গুরুত্বটাই অস্থির লেভেলের গুরুত্ব। এটা হচ্ছে বঙ্গোপসাগরের যে গুরুত্ব, এখানে যদি 3 স্টার না দেওয়া হয়, এটা যদি কি না হয়, 3 স্টার না দেওয়া হয়, তাহলে
বড় ধরনের লাভ হয়ে যাবে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর পরীক্ষা আসার মতো করে যদি না দেয়, যে না দিবে সে হচ্ছে মানে বোকামি করবে। ওকে, এখন এটা শুধু এটা আসবেই এটা ধরে নিয়ে এটাকে সর্বোচ্চ ভালোভাবে করতে হবে। কিছু বিষয়ে জাস্ট হচ্ছে জ্ঞান রাখবো যে আসবে না আসার মতো, কারণ সব তো পড়া ভালোভাবে সম্ভব না। কিছু কিছু থাকবে যেগুলো হচ্ছে জাস্ট আইডিয়া রাখতে হবে, যাতে করে খাতায় প্রেজেন্টেশনটা দিয়ে আসা সম্ভব হয়। সাদা খাতা তো জমা দেওয়া যাবে না। ওকে, প্রশ্ন ছাড়া যাবে না, যেভাবে হোক ওই প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে হবে। আর কিছু কিছু থাকবে যেগুলো আসবেই, আর ওই আসার মতো করেই হচ্ছে প্রশ্নগুলোকে তৈরি করতে হবে। যাই হোক, আমরা শুরু করি ইন্দো প্যাসিফিক রাজনীতিতে বঙ্গোপসাগরের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে। ইন্দো প্যাসিফিকের ধারণা বাংলাদেশের অবস্থান। ইন্দো প্যাসিফিক বলতে ভারত মহাসাগর থেকে পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত যে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরকে বোঝানো হয়। বাংলাদেশের মানচিত্রের কেন্দ্র ঘেঁষা সমুদ্র দ্বারে অবস্থান করছে। এই অবস্থান বাংলাদেশের সমুদ্র বন্দর ও করিডোর নির্ভর সম্ভাবনাকে সরাসরি ইন্দো প্যাসিফিক রাজনীতির সঙ্গে জুড়ে দেয়। যাই হোক, একটু পানি খেয়ে আসি। আলহামদুলিল্লাহ, পানি খাওয়া শেষ। ওকে, সো আমরা আবার শুরু করি। ইন্দো প্যাসিফিকের যে ধারণা ও বাংলাদেশের অবস্থান। ইন্দো প্যাসিফিক বলতে ভারত মহাসাগর থেকে পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত, ভারত মহাসাগর থেকে পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরকে বোঝানো হয়। বাংলাদেশের সেই মানচিত্রের কেন্দ্র ঘেঁষে সমুদ্র দ্বারা অবস্থান করছে। এই অবস্থান বাংলাদেশের সমুদ্র বন্দর করিডোর নির্ভর সম্ভাবনাকে সরাসরি ইন্দো প্যাসিফিক রাজনীতির সঙ্গে জুড়ে দেয়। ইন্দো প্যাসিফিক রাজনীতির বঙ্গোপসাগরের গুরুত্ব। কেন বঙ্গোপসাগর কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ? সমুদ্র বাণিজ্যের মূল রুট। বঙ্গোপসাগর দিয়ে মধ্যপ্রাচ্য উৎপত্তি জ্বালানি এবং পূর্ব এশিয়ার দিকে যাওয়া আমদানি রপ্তানির বিপুল অংশ পাড়ি দেয়। বঙ্গোপসাগর দিয়ে মধ্যপ্রাচ্য উৎপত্তি জ্বালানি এবং পূর্ব এশিয়ার দিকে যাওয়া আমদানি রপ্তানির বিপুল অংশ পাড়ি দেয়। মালাক্কা প্রণালী থেকে উঠে আসা জাহাজপথগুলো বঙ্গোপসাগর পেরিয়ে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ঢোকে। ফলে এটি জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার অনিবার্য করিডোর। তার মানে বোঝাই গেছে এটা হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে এই জাহাজগুলো হচ্ছে চলাচল করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায়। যেহেতু এইসব জায়গা দিয়ে হচ্ছে এরা চলাচল করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় ঢোকার জন্য, সুতরাং এই যে নিরাপত্তার স্বার্থে হচ্ছে এটা জ্বালানি আর বাণিজ্য নিরাপত্তার অনিবার্য করিডোর হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগর, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমরা বঙ্গোপসাগরের একদম নিকটবর্তী, সুতরাং হচ্ছে আমাদের যদি এটি সক্ষমতা থাকে, তাহলে এই কি বলা হয়, অন্যান্য দেশ আমাদের খুব ভয় পাবে। শুধুমাত্র তাদের বাণিজ্য যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সমীহ করে চলবে। আমাদের হচ্ছে ন্যায়সঙ্গত যে কথা, সেই কথার সাথে তারা একমত হতে তখন বাধ্যবাধকতা থাকবে তাদের। ওকে, এর জন্য তৈরি করি আমাদের হচ্ছে বিশ্বের মানে একটা ভালো সামরিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে। কয়েকটা মিসাইল থাকলেই হয়, ঠিক আছে, আর কিছু লাগবে না। ভূ রাজনৈতিক সংযোগ বিন্দু। এই উপসাগর দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দো প্যাসিফিকের বৃহৎ বাজারগুলো মাঝখানে একটি স্বাভাবিক গেটওয়ে হিসেবে কাজ করে। বিমস্টেক, আইওআরএ ও আসিয়ান সংযোগের কেন্দ্রীয় করিডোর হিসেবেও বঙ্গোপসাগর কার্যকর। ভূ রাজনৈতিক সংযোগ বিন্দু। এই উপসাগর দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দো প্যাসিফিকের বৃহৎ বাজারগুলোর মাঝখানে একটি স্বাভাবিক গেটওয়ে হিসেবে কাজ করে। এই সফরে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দো প্যাসিফিকের বৃহৎ বাজারগুলোর মাঝখানে একটি স্বাভাবিক গেটওয়ে হিসাবে কাজ করে। বিমস্টেক, আইওআরএ ও আসিয়ান সংযোগের কেন্দ্রীয় করিডোর হিসেবে বঙ্গোপসাগর কার্যকর। সম্পদ সম্ভাবনা ও ব্লু ইকোনমি। মৎস্য, সামুদ্রিক শৈবাল, ভারী খনিজ, সম্ভাব্য অফশোর জ্বালানি ও নবায়নযোগ্য সমুদ্র শক্তি, এসবই বঙ্গোপসাগরকে ভবিষ্যৎ ব্লু ইকোনমি এর প্রধান মঞ্চ করে তুলেছে। মহাশক্তির প্রতিযোগিতা ও নিরাপত্তা চিত্র। নীতিগত ফ্রেমওয়ার্ক। মার্কিন নেতৃত্বাধীন স্বাধীন উন্মুক্ত ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি ভারতের সাগার ও অ্যাক্ট ইস্ট, জাপান অস্ট্রেলিয়ার সাপ্লাই চেইন নিরাপত্তা এবং চীনের বিআরআই বা বন্দর নেটওয়ার্ক সবই বঙ্গোপসাগরকে কৌশলগত অগ্রাধিকারে তুলে ধরেছে। এর ফলে নৌমহড়া, বন্দর আধুনিকায়ন, সমুদ্র তথ্য শেয়ারিং ও টহল অভিযানগুলো ঘন হয়ে উঠেছে। কী হয়ে উঠেছে? ঘন হয়ে উঠেছে। ওকে, সো নিরাপত্তা নিরাপত্তা ও নন ট্র্যাডিশনাল হুমকি। নিরাপত্তা ও নন ট্র্যাডিশনাল হুমকি। অবৈধ মাছ ধরা, মানব ও মাদক পাচার, জলদস্যুতা, সামুদ্রিক দুর্ঘটনা, সাইবার ঝুঁকি ও বন্দর সুরক্ষা, এসব ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা জরুরি। জলবায়ু পরিবর্তন, সমুদ্র স্তর উত্থান ও ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস বঙ্গোপসাগরকে জলবায়ু নিরাপত্তার হটস্পটে পরিণত করেছে।
কি অবৈধ মাছ ধরা, মানব ও মাদক পাচার, জলদস্যুতা, সামুদ্রিক দুর্ঘটনা, সাইবার ঝুঁকি ও বন্দর সুরক্ষা, এইসব ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা জরুরি। জলবায়ু পরিবর্তন, সমুদ্র স্তর উত্থান ও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বঙ্গোপসাগরকে জলবায়ু নিরাপত্তার ও হটস্পটে পরিণত করেছে। বাংলাদেশের প্রাসঙ্গিকতা ও ভূমিকায় কি আছে? সার্বভৌম সমুদ্র অধিকার, আন্তর্জাতিক আদালতের রায়গুলোর ফলে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও মহিষমন অধিকার আইনি স্বচ্ছতা এসেছে। এই আইনি ভিত্তি ব্লু ইকোনমি মৎস্য ব্যবস্থাপনা ও অফশোর অনুসন্ধানে ব্লু ইকোনমি মৎস্য ব্যবস্থাপনা অফশোর অনুসন্ধানে দীর্ঘমেয়াদী নিশ্চয়তা দেয়। বন্দর করিডোর ও কানেক্টিভিটি, চট্টগ্রাম, মংলা, পায়রা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ইন্দো প্যাসিফিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থানকে জোরালো করে। স্থল ও রেল নদীপথ মিলিয়ে মাল্টিমোডাল সংযোগ বাড়লে বাংলাদেশের প্রাকৃতিক ট্রান্সশিপমেন্ট হাব এ রূপান্তরিত হবে। স্থল রেল নদীপথ মিলিয়ে মাল্টিমোডাল সংযোগ বাড়ালে বাংলাদেশ প্রাকৃতিক ট্রান্সশিপমেন্ট হাব এ রূপান্তরিত হবে। কূটনৈতিক ভারসাম্য, ইন্দো প্যাসিফিক রাজনীতিতে বড় শক্তিগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থের মাঝে বাংলাদেশ নিয়ম ভিত্তিক আদর্শ। ওকে, UNCLOS, অর্থনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক সদ্ভাব, এই 3 স্তম্ভে ভারসাম্য রক্ষা করতে হয়। এই ভারসাম্যই বিনিয়োগ, উন্নয়ন, নিরাপত্তা 3 ক্ষেত্রেই লাভের সম্ভাবনা বাড়ায়। নীতিপথ নকশা, কী করলে জাতীয় স্বার্থ সর্বাধিক হবে? সমুদ্র শাসন ও তথ্য ক্ষমতা, মেরিটাইম ও ডোমেইন অ্যাওয়ারনেস স্যাটেলাইট বা AI ভিত্তিক ফিশারি মনিটরিং, সার্চ অ্যান্ড রেস্কিউ ও কোস্টগার্ড সক্ষমতা জোরদার করলে নিরাপত্তা সম্পদ ব্যবস্থাপনা দুটি শক্ত হবে। সমুদ্র শাসন ও তথ্য ক্ষমতা করলে হচ্ছে নীতিপথ নকশা, এটা জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের রক্ষা হবে। কি করলে? মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস স্যাটেলাইট বা AI ভিত্তিক ফিশারি মনিটরিং, সার্চ অ্যান্ড রেস্কিউ ও কোস্টগার্ড সক্ষমতা জোরদার করলে নিরাপত্তা সম্পদ ব্যবস্থাপনা দুটি শক্ত হবে। বন্দর লজিস্টিক্স আপগ্রেড, ডিজিটাল কাস্টমস, সিঙ্গেল উইন্ডো, কোল্ড চেইন, রেল, ইনল্যান্ড ওয়াটারওয়ে সংযোগ এবং গ্রিন শিপিং মানদণ্ড গ্রহণ করলে বাণিজ্য খরচ কমে প্রতিযোগিতা বাড়বে। ব্লু ইকোনমিতে জোট সহযোগিতা, মৎস্য কোটা, অভিন্ন প্রজনন ক্ষেত্র সুরক্ষা, সামুদ্রিক বায়োটেক, অফশোর নবায়নযোগ্য শক্তি, এসব খাতে বিমস্টেক বা IORA ফ্রেমওয়ার্কে যৌথ গবেষণা ও বিনিয়োগ ফলদায়ক হবে। ওকে, মৎস্য কোটা, অভিন্ন প্রজনন ক্ষেত্র, সামুদ্রিক বায়োটেক, অফশোর নবায়নযোগ্য শক্তি, এসব খাতে বিমস্টেক বা IORA ফ্রেমওয়ার্কে যৌথ গবেষণা ও বিনিয়োগ ফলদায়ক হবে। আসিয়ানের যে প্রবেশ, সেই প্রবেশের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। ওকে, একই কথা, তার মানে বোঝাই যাচ্ছে যে হচ্ছে আমাদের যদি সমুদ্র নিয়ে কোনো তথ্য আসে, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই তথ্যগুলো হচ্ছে খাতায় উপস্থাপন করতে হবে। যাই হোক, প্রশ্নগুলোর উত্তরগুলো বারবার প্রশ্নগুলো থাকুক, কয়েকবার রিভিশন করলে ইনশাল্লাহ মনে হয় লিখতে পারবো। যদিও লিখে লিখে প্র্যাকটিস করা জরুরি, বাট প্রচুর পড়া ভাই, প্রচুর পড়া। যাই হোক, জলবায়ু স্থিতিস্থাপকতা, কোস্টাল এমবাঙ্কমেন্ট, ম্যানগ্রোভ বনায়ন, বন্যা সতর্কতা ও বীমা ব্যবস্থা শক্ত করা হলে মানবিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমবে এবং সমুদ্র অর্থনীতির ধারাবাহিকতা বজায় থাকবে। ওকে, জলবায়ু স্থিতিস্থাপকতা, কোস্টাল এমবাঙ্কমেন্ট, ম্যানগ্রোভ বনায়ন, বন্যা সতর্কতা, বীমা ব্যবস্থা শক্ত করা হলে মানবিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমবে এবং সমুদ্র অর্থনীতির ধারাবাহিকতা বজায় থাকবে। জলবায়ু স্থিতিস্থাপকতা, কোস্টাল এমবাঙ্কমেন্ট, ম্যানগ্রোভ বনায়ন, কোস্টাল এমবাঙ্কমেন্ট, ম্যানগ্রোভ বনায়ন, বন্যা সতর্কতা, বীমা ব্যবস্থা শক্ত করা হলে মানবিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমবে এবং সমুদ্র অর্থনীতির ধারাবাহিকতা বজায় থাকবে। রুলস বেসড অর্ডার ও সুষম কূটনীতি, ইউএন ক্লজ ভিত্তিক বিরোধ সমাধান, নিয়মাবলী মেনে চলা এবং সব পক্ষের সঙ্গে কাউকে বাদ নয় নীতিতে এগোলে আঞ্চলিক সংস্থা ও বিনিয়োগ নিরাপত্তা দুটোই বাড়ে। ওকে, সো এবার টিকা যুক্ত যে বিষয়গুলো রয়েছে, টিকা আকারে যে বিষয় প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা করবো। যাই হোক, মেরিন প্রোটেক্টেড এরিয়া কি? মেরিন প্রোটেক্টেড এরিয়া, হোয়াট ইজ মেরিন প্রোটেক্টেড এরিয়া? মেরিন প্রোটেক্টেড এরিয়া কি সেটা জানবো। মেরিন প্রোটেক্টেড এরিয়া হলো এমন একটি নির্দিষ্ট সমুদ্র বা উপকূলীয় এলাকা যা সরকার বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা ঘোষিত ও সংরক্ষিত, যেখানে সামুদ্রিক প্রাণীকুল, প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য মানুষের কার্যক্রম সীমিত বা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। বাংলাদেশের প্রথম মেরিন প্রোটেক্টেড এরিয়া সম্পর্কে আমরা জানবো। বাংলাদেশ সরকার 2014 সালে বঙ্গোপসাগরের দক্ষিণ অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড এর 1738 বর্গ কিলোমিটার এলাকাকে দেশের প্রথম মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করে। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রের গভীরতম খাদ হিসেবে পরিচিত।
উদ্দেশ্য সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন, তিমি, হাঙর, সামুদ্রিক কচ্ছপ ইত্যাদির আবাসস্থল রক্ষা ও বংশবিস্তার নিশ্চিত করা। প্রবাল, সিগ্রাস ও এখানে হচ্ছে প্রায় সোয়াচ অফ নো গ্রাউন্ডের 1738 বর্গ কিলোমিটার। ওকে, প্রায় 50, এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। দক্ষিণ পশ্চিমে প্রায় 50 কিলোমিটার দূরে। ওকে, এর উদ্দেশ্য ছিল সামুদ্রিক প্রাণী ডলফিন, তিমি, হাঙ্গর এগুলোর বংশবিস্তার নিশ্চিত করা, আবাসস্থল রক্ষা করা, প্রবল সিগ্রাস ও ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণ, সামুদ্রিক দূষণ, অতিরিক্ত মৎস্য আহরণ নিয়ন্ত্রণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে টেকসই সামুদ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ডলফিন, তিমি, হাঙ্গর সব বিপন্ন প্রজাতি টিকে থাকার নিরাপদ আশ্রয় পায়, ইকোসিস্টেমের ভারসাম্য, মাছ ও প্রবালের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, জলবায়ু স্থিতিশীলতা, প্রবাল ও ম্যানগ্রোভ কার্বন সঞ্চয়ে সহায়তা করে, গবেষণা, পর্যবেক্ষণ, সমুদ্র বিজ্ঞান ও পরিবেশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি হিসেবে ব্যবহৃত হয়, গবেষণা, পর্যবেক্ষণ, সমুদ্র বিজ্ঞান ও পরিবেশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ল্যাবরেটরি হিসেবে ব্যবহৃত হয়, ব্লু ইকোনমি বাস্তবায়ন, টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি, ব্লু ইকোনমি বাস্তবায়ন, টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি, বাংলাদেশের অন্যান্য মেরিন প্রোটেক্টেড এরিয়া হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড 2014 ঘোষণা সাল। আর হচ্ছে এরপর দ্বিতীয় হচ্ছে সেন্ট মার্টিন মেরিন পার্ক, টেকনাফ মেরিন রিজার্ভ। ওকে, সোয়াচ অফ নো গ্রাউন্ড 2014 সালে, সেন্ট মার্টিন মেরিন পার্ক 2019, টেকনাফ মেরিন রিজার্ভ 2022। আর হচ্ছে এক নম্বর সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে 1738 বর্গ কিলোমিটার। আর দেশের প্রথম এবং বৃহত্তম এমপিএ ও তিমি ডলফিনের আশ্রয়স্থল সেন্ট মার্টিন মেরিন পার্ক হচ্ছে 1700 বর্গ কিলোমিটার। প্রবাল ও সিগ্রাস সংরক্ষণ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আর টেকনাফ মেরিন রিজার্ভ হচ্ছে উপকূলীয় মাছ ও কচ্ছপ সংরক্ষণ এলাকা। ওকে, উপসংহার, বাংলাদেশের বিশাল সামুদ্রিক সীমা 1,18,813 বর্গ কিলোমিটার সুরক্ষায় মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা টেকসই নীল অর্থনীতির অন্যতম ভিত্তি। বাংলাদেশের বিশাল সামুদ্রিক সীমা 1,18,813 বর্গ কিলোমিটার সুরক্ষায় মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা টেকসই নীল অর্থনীতির অন্যতম ভিত্তি। এর মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু সহনশীলতা এবং সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। স্ট্রিপ ম্যাপ কি? স্ট্রিপ ম্যাপ হলো দুই প্রতিবেশী দেশের সীমান্ত সংলগ্ন বিরোধপূর্ণ বা অনির্ধারিত এলাকার অতি সূক্ষ্ম পরিমাপ ও বিশ্লেষণ ভিত্তিক একটি বিস্তারিত মানচিত্র। সো স্ট্রিপ ম্যাপ সম্পর্কে আমি প্রথম জানলাম। স্ট্রিপ ম্যাপ হচ্ছে দুইটা প্রতিবেশী দেশের সীমান্ত সংলগ্ন বিরোধপূর্ণ বা অনির্ধারিত এলাকার অতি সূক্ষ্ম পরিমাপ ও বিশ্লেষণ ভিত্তিক একটি বিস্তারিত মানচিত্র। সাধারণত সীমান্ত বরাবর অর্ধ মাইল প্রশস্ত একটি সৌর ভূখণ্ডের খুঁটিনাটি বিবরণ এতে চিহ্নিত করা হয়। বৈশিষ্ট্য হচ্ছে মানচিত্রের স্কেল হয় 16 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ প্রতিটি মাইলের ভেতরে ঘর, গাছ, রাস্তা, নদী, পুকুর পর্যন্ত দেখা যায়। এটি রেখাচিত্রধর্মী সীমান্তের সাথে সমান্তরালভাবে অঙ্কিত হয়। প্রতিটি স্ট্রিপে চিহ্নিত থাকে সীমান্ত খুঁটির অবস্থান, প্রাকৃতিক সীমানা, নদী পার রাস্তা, গ্রাম বা বসতি বা প্রশাসনিক সীমানা, বিরোধপূর্ণ স্থান বা পরিবর্তিত নদীচর। দুই দেশের সীমান্ত নির্ধারণ কমিশন এর যৌথ জরিপের ভিত্তিতে প্রস্তুত হয়। উদ্দেশ্য, ব্যবহার, সীমান্ত বিরোধ সমাধান, যখন সীমান্ত নিয়ে কোনো মতবিরোধ বা অনুপ্রবেশ ঘটে তখন উভয় দেশ স্ট্রিপ ম্যাপ দেখে মূল সীমানা নির্ধারণ করে। সীমান্ত বিরোধ সমাধান, যখন সীমান্ত নিয়ে কোনো মতবিরোধ বা অনুপ্রবেশ ঘটে তখন উভয় দেশ স্ট্রিপ ম্যাপ দেখে মূল সীমানা নির্ধারণ করে। ভবিষ্যৎ বিরোধ প্রতিরোধ, বিস্তারিত নথি থাকার কারণে পরবর্তী প্রজন্মেও সীমান্ত স্থিতিশীল থাকে। উদ্দেশ্য ও ব্যবহার, সীমান্ত বিরোধ সমাধান, যখন সীমান্ত নিয়ে কোনো মতবিরোধ বা অনুপ্রবেশ ঘটে তখন উভয় দেশ স্ট্রিপ ম্যাপ দেখে মূল সীমানা নির্ধারণ করে। ভবিষ্যৎ বিরোধ প্রতিরোধ, বিস্তারিত নদী থাকার কারণে পরবর্তী প্রজন্মেও সীমান্ত স্থিতিশীল থাকে। আইনি দলিল হিসেবে হয়তো আন্তর্জাতিক আদালত বা দ্বিপাক্ষিক আলোচনায় প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা সমাধানের জন্য 1139টি স্ট্রিপ ম্যাপ প্রস্তুত করা হয়েছে। 1139টি স্ট্রিপ ম্যাপ, এইগুলো সংখ্যাগুলো খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, বাট মূল জিনিসটা তো বুঝে গেছি। আশা করি ইনশাল্লাহ যদি আসে লেখা যাবে। আসলে মনে হয় টিকে আকারই আসবে এগুলো। উভয় দেশের জরিপ দল হচ্ছে সার্ভে অফ বাংলাদেশ ও সার্ভে অফ ইন্ডিয়া মিলে এই ম্যাপ তৈরি করে। এতে মোট 4096 কিলোমিটার সীমান্ত রেখা অন্তর্ভুক্ত। পরবর্তীতে এই স্ট্রিপ ম্যাপগুলো 1974 সালের স্থল সীমান্ত চুক্তি, বাউন্ডারি এগ্রিমেন্ট এবং 2015 সালের বাস্তবায়ন ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। উপসংহার, স্ট্রিপ ম্যাপ একটি আইনি ও প্রযুক্তিগত দলিল যা দুই দেশের সীমান্ত নির্ধারণ ও বিরোধ সমাধানের অপরিহার্য ভূমিকা রাখে। এটি বাংলাদেশের ভারত সম্পর্কের ইতিহাসে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের অন্যতম প্রধান ভিত্তি। ওকে, সো এখন আমরা বলবো নো ম্যানস ল্যান্ড কি, ডিজিটাল ভূপ্রকৃতির মানচিত্র কি, ইত্যাদি ইত্যাদি।
নোম্যান্স ল্যান্ড কি? নোম্যান্স ল্যান্ড হলো দুটি দেশের সীমান্তের মাঝখানে অবস্থিত এমন একটি নিরপেক্ষ ভূখণ্ড যেখানে উভয় দেশের নাগরিকের প্রবেশ নিষিদ্ধ থাকে। সীমান্ত বিরোধ ও সংঘর্ষ এড়ানোর জন্য এই এলাকা রাখা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যবর্তী অঞ্চলে এই শব্দের ব্যবহার শুরু হয়। উদাহরণস্বরূপ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে কোরিয়ান ডিমিলিটারাইজ জোন এবং বাংলাদেশ ভারত সীমান্তের রেখার মাঝখানে 150 গজ এলাকা নোম্যান্স ল্যান্ড হিসেবে 150 গজ, বাংলাদেশ 150 গজ নোম্যান্স ল্যান্ড হিসেবে পরিচিত। যদিও আমরা যখন পঞ্চগড় বেড়াতে যাই তখন নোম্যান্স ল্যান্ডে ঢুকে পড়েছিলাম, টিচাররা নিষেধ করেছিল, বাট হচ্ছে নোম্যান্স ল্যান্ডে যাওয়ার মজা আলাদা। কপাল ভালো, গুলি টুলি করে নাই, বাট কারণ ঘুরতে মানে হচ্ছে গেছিলাম যদিও হচ্ছে আমাদের একাডেমিক প্রশাসনিক কাজে, তবে যাওয়াটা উচিত হয় নাই। গুলি টুলি একটা করে বসলে বুঝতাম ঠেলা। নোম্যান্স ল্যান্ড নোম্যান্স ল্যান্ড সীমান্তে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র কি? ভূমির উপরিভাগে অবস্থিত প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল বস্তু বা স্থাপনার চিত্র ভিত্তিক মানচিত্রকে ভূপ্রাকৃতিক মানচিত্র বলে। যখন এই মানচিত্র কম্পিউটার প্রযুক্তিতে ডিজিটালভাবে প্রস্তুত করা হয় তখন একে ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র বলা হয়। ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র কি? ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র জিনিসটা কি? ভূমির উপরিভাগে অবস্থিত প্রাকৃতিক মানসৃষ্ট সকল বস্তু বা স্থাপনা চিত্রভিত্তিক মানচিত্রকে ভূপ্রাকৃতিক মানচিত্র বলে। যখন এই মানচিত্র কম্পিউটার প্রযুক্তিতে ডিজিটালভাবে প্রস্তুত করা হয় তখন একে ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র বলা হয়। ডিজিটাল টোপোগ্রাফিক ম্যাপ বাংলাদেশের প্রথম ডিজিটাল ভূপ্রাকৃতিক মানচিত্র প্রকাশিত হয় 2017 সালে, যা প্রণয়নকারী বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সার্ভে অফ বাংলাদেশ। এই প্রকল্পের নাম ইমপ্রুভমেন্ট অফ ডিজিটাল ম্যাপিং সিস্টেম IDMS, যার সূচনা হয় 2007 সালে এবং প্রযুক্তিগত সহায়তা দেয় জাইকা। মানচিত্রের স্কেল 1:125,000 এবং দেশকে 13টি ব্লকে ভাগ করা হয়েছে। এই মানচিত্র সড়ক, সেতু, রেল, এক্সপ্রেসওয়ে, পারমাণবিক ও নগর পরিকল্পনা অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছে। প্রবাল দ্বীপ কি? যে দ্বীপের মূল গঠন উপাদান হলো প্রবাল তাকে প্রবাল দ্বীপ বলে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপ, যেটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার, মাত্র 8 বর্গ কিলোমিটার, এবং এটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামে পরিচিত। নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক। এই তথ্যগুলো মোটামুটি ভালোই কাজের, কারণ প্রবাল দ্বীপ 66 প্রজাতির এখানে প্রবাল রয়েছে, 187 প্রজাতির শামুক ঝিনুক রয়েছে, 244 প্রজাতির মাছ রয়েছে, 120 প্রজাতির পাখি রয়েছে। 8 বড় বাট পাখি রয়েছে 120 প্রজাতির। প্রবল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য সেন্ট মার্টিন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য অঞ্চল, হেরিটেজ অঞ্চল। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্যের অনন্য প্রতীক। বরেন্দ্রভূমি বা বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত? বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বরেন্দ্রভূমি হলো প্লাইস্টোসিন যুগে গঠিত একটি প্রাচীন সোপানভূমি। এটি নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ জুড়ে বিস্তৃত। বরেন্দ্রভূমির আয়তন প্রায় 9,320 বর্গ কিলোমিটার এবং এর মাটি লালচে ও ধূসর বেলে এঁটেল প্রকৃতির। ভৌগোলিকভাবে অবস্থান 24:20 থেকে 25:35 উত্তর অক্ষাংশ থেকে 88:20 89:30 পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত। এই অঞ্চলের মাটিতে রয়েছে উল্লেখযোগ্য খনিজ সম্পদ, কয়লা, চুনাপাথর, চীনামাটি, কাঁচাবালি। আর হচ্ছে উত্তর পশ্চিম বাংলাদেশের প্রাচীনতম উচ্চভূমি বরেন্দ্রভূমি ভূতাত্ত্বিক ও কৃষিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশের বিভিন্ন দ্বীপ সম্পর্কে লিখুন। আমরা দ্বীপ সম্পর্কে কিন্তু আজকেই পড়ছি, আজকে ডে 3তেই হচ্ছে আমরা কিন্তু জিওগ্রাফিতে বাংলাদেশের যে দ্বীপগুলো সেই দ্বীপগুলো সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করছি। সো এখানেও হচ্ছে বাংলাদেশের অ্যাফেয়ার্সেও সেই বিষয়গুলো চলে এসেছে, যে দ্বীপ সম্পর্কে বাংলাদেশের বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম নদীভিত্তিক বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিজমে গঠিত হয়েছে অসংখ্য দ্বীপ। এর মধ্যে উপকূলীয় মোহনা ভিত্তিক ও বহু দ্বীপ রয়েছে যেগুলো ভূপ্রাকৃতিক, অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব অত্যন্ত বেশি। দ্বীপের নাম হচ্ছে ভোলা, দক্ষিণ শাহবাজপুর এটা পূর্ব নাম ছিল। অবস্থান হচ্ছে ভোলা, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, আয়তন 1,441 বর্গ কিলোমিটার, একমাত্র দ্বীপ জেলা। মনপুরা এটাও রয়েছে ভোলায়, মেঘনার মোহনায় অবস্থিত, মৎস্য সম্পদে সমৃদ্ধ। নিঝুম দ্বীপ হাতিয়া নোয়াখালীতে অবস্থিত, মৎস্যাহরণ অতিথি পাখির জন্য বিখ্যাত। এটা কি অতিথি পাখির জন্য, মৎস্যাহরণ অতিথি পাখির জন্য জীব বৈচিত্র্য সমৃদ্ধ হচ্ছে এই নিঝুম দ্বীপ, হাতিয়া নোয়াখালী। তালপট্টি সাতক্ষীরায় বাংলাদেশ ভারত সীমান্ত অবস্থিত 2010 সালে সাগরে বিলীন হয়ে যায় তালপট্টি, দক্ষিণ তালপট্টি বলা হয়। সেন্ট মার্টিন টেকনাফ কক্সবাজার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, জাতীয় নাম নারিকেল জিঞ্জিরা বা হচ্ছে আরেকটা দারুচিনি দ্বীপ। সেন্ট মার্টিন টেকনাফের বললাম। এরপরে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের দক্ষিণে প্রবল ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ ছোট দ্বীপ। সবচেয়ে দক্ষিণে হচ্ছে আগে জানতাম সেন্ট মার্টিন, বাট বর্তমান মানে এটা কিন্তু সবচেয়ে সর্বদক্ষিণ হবে এই ছেড়া দ্বীপ। ওকে, সেন্ট মার্টিন থেকেও এটা হচ্ছে আরও দূরে অবস্থিত। ওকে, সো
এরপরে হচ্ছে আমাদের রয়েছে সোনাদিয়া কক্সবাজার। প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর স্থান ছিল মৎস্য আহরণে গুরুত্বপূর্ণ। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এটাও কিন্তু আমরা আজকে দেখছি যে একমাত্র পাহাড়ি দ্বীপ যদি আমরা বলি, আমাদের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায়, সেটা হচ্ছে মহেশখালী। আদিনাথ মন্দির অবস্থিত এখানে। কুতুবদিয়া দ্বীপ হচ্ছে কক্সবাজারের বাতিঘর ও পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। ওকে, কুতুবদিয়া এখানে কিন্তু একমাত্র বাতিঘর। শাহপরীর দ্বীপ টেকনাফ নাফ নদীর মোহনায় বাংলাদেশের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল। সন্দ্বীপ চট্টগ্রাম বাংলাদেশের প্রাচীনতম জনবসতিপূর্ণ দ্বীপ। আর হচ্ছে পুটুনির দ্বীপ সাতক্ষীরা সুন্দরবনের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ। বাংলাদেশের দ্বীপগুলো জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ ও পর্যটনে অসীম অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বেঙ্গল ফ্যান কি? বেঙ্গল ফ্যান হলো বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান, যা ওকে যা বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত। বেঙ্গল ফ্যান হলো বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান, যা বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত। সাবমেরিন ফ্যান বলতে বোঝায় সমুদ্রতলের নদীবাহিত পলি দ্বারা বিশাল জালের মতো পলিস্থল। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হাজার হাজার বছর ধরে পলি সমুদ্রতলে জমা করে বেঙ্গল ফ্যান তৈরি করেছে। এর দৈর্ঘ্য প্রায় 3000 কিলোমিটার এবং প্রস্থ 1430 কিলোমিটার। এটি ভারত, বাংলাদেশ ও আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত। এটি কোথায়? এটি হচ্ছে ভারত, বাংলাদেশ, আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর বৃহত্তম পলি নিক্ষিপ্ত গঠন হিসেবে স্বীকৃত। বেঙ্গল ফ্যান হলো গঙ্গা ব্রহ্মপুত্রের পলিতে গঠিত বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পলিস্থল। ওকে, বেঙ্গল ফ্যান। সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর সমুদ্র খাত। এটি বাংলাদেশের সমুদ্র সীমা বেঙ্গল ফ্যানের নিকটে অবস্থিত এবং এর অন্য নাম হচ্ছে গঙ্গা খাত। গঙ্গা খাত। খাদের গভীরতা প্রায় 900 মিটার। খাদের গভীরতা প্রায় 900 মিটার, যা একে বিশ্বের 11তম গভীর সমুদ্র বন্দরের খাত হিসেবে চিহ্নিত করেছে। সূর্যালোক এত গভীরে পৌঁছায় না। এখানে পানির রং গাঢ় নীল বা কালচে দেখায়। ব্রিটিশ জরিপ ব্রিটিশ জরিপকারীরা একসময় ধারণা করেছে এর তল নেই। সেখান থেকেই নাম হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড, অর্থাৎ যার ভূমি নেই। 2014 সালে এটা ব্রিটিশরা দিচ্ছে এখানে। 2014 সালে বাংলাদেশ সরকার এটিকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া 2014 সালে করছে এটাকে এমপিএ হচ্ছে হিসেবে ঘোষণা করে এবং বিপন্ন সামুদ্রিক প্রাণী বিশেষত ডলফিন, তিমি ও হাঙ্গরের সংরক্ষণে পদক্ষেপ নেয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের গভীরতম জলতল খাত, যা বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য হিসেবে গুরুত্বপূর্ণ। তো আমাদের মোটামুটি বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং আজকে হচ্ছে আমি টার্গেট পূরণ করতে পারছি, এর জন্য শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এর পরের দিন থেকেও টার্গেটগুলো পূরণ হওয়ার পরেও বাড়তি এক্সট্রা কিছু ইনশাল্লাহ কমপ্লিট করব। সেটা শুরুটা আজকে থেকেই হবে। টার্গেট 10:30 বাজবে, বাট ক্যামেরা অন করে যদি পড়াশোনা করি না, তাহলে হচ্ছে এটা খুব দ্রুত সম্ভব, মানে 40 মিনিটে শেষ। যেটা আমি 1.5 ঘন্টা টার্গেট নিয়েছিলাম, হয়তো বা ক্যামেরা বন্ধ থাকলে এটা 1.5 ঘন্টা বেশিও হতে পারতো, বাট ক্যামেরা যেহেতু অন ছিল তার জন্য অল্প সময় শেষ। আপনারাও ক্যামেরা অন করে নিজে যাচাই করুন, আপনার পরে আপনি আবার পরবর্তীতে দেখুন। ওকে, আসসালামু আলাইকুম।